বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের শ্রম দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে খামেনির নতুন বার্তা প্রকাশ। স্বল্প সময়ে ব্যাপক হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইসরায়েলে প্রায় ৬৫ লাখ কেজি অস্ত্র পাঠিয়েছে আমেরিকা। বৃষ্টির চাপে হঠাৎ দেয়াল ধসে মর্মান্তিক মৃত্যু। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের পর কেটে গেছে প্রায় ৭ সপ্তাহ, তবে এখনো জনসম্মুখে দেখা যায়নি আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে। এমন পরিস্থিতিতে শ্রম ও শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি লিখিত বার্তা প্রকাশ করেছেন তিনি। এই বার্তায় দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও শ্রমিকদের অবদানের প্রশংসা করার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কর্মীদের ছাঁটাই না করতে ব্যবসায়ীদের পরামর্শ দিয়ে ইরানকে একটি শক্তিশালী সামরিক দেশ হিসেবে তুলে ধরেছেন মোস্তফা খামেনি। তবে সর্বোচ্চ নেতার এই দীর্ঘ অনুপস্থিতি এবং কেবল লিখিত বার্তার উপর নির্ভরতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইরানের শ্রম দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নামে একটি নতুন বার্তা প্রকাশ করা হয়েছে। শুক্রবার প্রকাশিত এই বার্তায় তিনি শ্রমিক ও শিক্ষকদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে জনগণকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানানো হয়। ব্যবসায়ীদেরও কর্মী ছাঁটাই কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই বার্তায় তরুণদের মধ্যে ইরানি ইসলামী পরিচয় গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। বলা হয়, শিক্ষক ও শিক্ষাবিদরা দেশের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখেন। এছাড়া ইরানকে একটি শক্তিশালী সামরিক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আলোচনার বিষয় হলো, মোস্তফা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার পর ৭ সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তাকে জনসম্মুখে দেখা যায়নি। এ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এর আগেও তার নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছিল, যেখানে আঞ্চলিক বিষয় নিয়ে কঠোর অবস্থানের কথা বলা হয়। বিশ্লেষকরা বলছেন, এসব বার্তা জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টা হতে পারে, তবে তার অনুপস্থিতি নিয়ে আলোচনা আরো বাড়ছে। শান্তি আলোচনার পাশাপাশি পেন্টাগনে কি তবে ইরানের বিরুদ্ধে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে? আল জাজিরার প্রতিবেদন বলছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে স্বল্প সময়ে ব্যাপক হামলার একটি নতুন খসড়া কৌশল প্রস্তুত করেছে। এর মধ্যে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিও রাখা হচ্ছে। একদিকে মস্কোতে ইরানের কূটনৈতিক তৎপরতা জোরদার, অন্যদিকে ইউরোপ ও চীনের মতো মিত্রদের সামরিক সমাধানের প্রতি অনীহা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন এক কঠিন ভূ রাজনৈতিক চাপে রয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাস্তবায়িত হলে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দেবে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে ইরানের বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির কথা শোনা গেলেও বাস্তবতা এখনো অস্থির। একদিকে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে পেন্টাগনে তৈরি হচ্ছে নতুন সামরিক কৌশল। একই সময়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের কূটনৈতিক তৎপরতা আরো জোরদার হয়েছে। এই সংকটের শেষ কোথায়, আলোচনার টেবিলে নাকি যুদ্ধের ময়দানে? এখন সেই উত্তরের অপেক্ষায় বিশ্ব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে স্বল্প সময়ের মধ্যে হামলার একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনাও বিবেচনায় আছে। এই জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, তাই সেখানে যে কোনো সামরিক পদক্ষেপের প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের এই কৌশল নতুন নয়। অতীতেও যুক্তরাষ্ট্র আলোচনার পাশাপাশি সামরিক চাপ ধরে রেখেছে, তবে এবার পরিস্থিতি ভিন্ন। কারণ ইউরোপের বেশ কয়েকটি মিত্রদেশ সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে। চীনও স্পষ্টভাবে সামরিক সমাধানের বিরোধিতা করেছে। এতে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কিছুটা হলেও চাপের মুখে পড়েছে। রাশিয়া সরাসরি অস্ত্র সহায়তা না দিলেও ইরানকে কূটনৈতিক সমর্থন দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এই সমর্থন তেহরানের অবস্থানকে শক্তিশালী করছে। বিশেষজ্ঞদের মতে মস্কো দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা চায়, কারণ দীর্ঘ সংঘাত তাদের অর্থনৈতিক স্বার্থেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামরিক হামলা হলে শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দিতে পারে। আর যদি আলোচনা সফল হয়, তবে সেটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যে ইসরায়েলে বিশাল আকারের সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
গত বুধবার মাত্র 24 ঘন্টার এক বিশাল লজিস্টিক অপারেশনে ইসরায়েলের আশদোদ ও হাইফা বন্দরে যুক্তরাষ্ট্রের 2টি কার্গো জাহাজ ও একাধিক কার্গো বিমানের মাধ্যমে প্রায় 6,500 টন অস্ত্র ও গোলাবারুদ পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 1,15,600 টনেরও বেশি সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে তারা। এর মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের তরফ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা জমা দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। সব মিলিয়ে মার্কিন এই অস্ত্র ভান্ডার মধ্যপ্রাচ্যের নতুন কোনো সংঘাতের সূচনা করবে কি না তা নিয়ে গোটা বিশ্বেই এখন চরম উদ্বেগ দেখা দিয়েছে। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলে বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান নিয়ে সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে ব্রিফ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য ইসরায়েল টাইমস ও দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইসরায়েলে 6,500 টনেরও বেশি যুদ্ধাস্ত্র, সামরিক যান এবং অন্যান্য সরঞ্জাম ইতোমধ্যেই পৌঁছেছে। এত বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ শুধু সাধারণ প্রতিরক্ষা প্রস্তুতি নয়, বরং বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত হতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা বাড়ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, আলোচনা চললেও যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। তিনি জানান, ওয়াশিংটনের উপর ইরানের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে শুধু ইরান বা ইসরায়েল নয়, পুরো অঞ্চলের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব পড়বে। বৃষ্টির হাত থেকে বাঁচতে গিয়ে ডেকে আনলো চূড়ান্ত বিপর্যয়। ভারতের বেঙ্গালুরু শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ মুষলধারে বৃষ্টির সময় সাধারণ পথচারী ও রাস্তার হকাররা দেয়ালের পাশে পলিথিন টাঙিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু কয়েক দশকের পুরনো দেয়ালটি অতিরিক্ত বৃষ্টির চাপ ও নির্মাণ কাজের লোড সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে। নিহতের তালিকায় 6 বছরের এক শিশু ও 2 জন নারী সহ 4 জন পুরুষ রয়েছেন। কর্ণাটক সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতের বেঙ্গালুরু শহরে যখন প্রবল বৃষ্টি আর শিলাবৃষ্টি শুরু হয়, তখন রাস্তার হকার এবং পথচারীরা বৃষ্টি থেকে বাঁচার জন্য বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের সীমানা দেয়ালের পাশে পলিথিন টানিয়ে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু কে জানতো সেই দেয়ালই তাদের কাল হবে। বৃষ্টির চাপে হঠাৎ প্রায় 12 ফুট উঁচু পুরনো দেয়ালটি ধসে পড়ে তাদের ওপর। ঘটনাস্থলে থাকা একজন ব্যবসায়ী কান্না ভেজা কণ্ঠে জানান, সবাই বৃষ্টির হাত থেকে বাঁচতে ওখানে জড়ো হয়েছিল। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। এই দুর্ঘটনায় মাত্র 6 বছরের একটি মেয়েও প্রাণ হারিয়েছে। স্থানীয়রা ধ্বংসস্তূপ সরিয়ে মানুষকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, দেয়ালটি কয়েক দশকের পুরনো ছিল। বৃষ্টির পানির চাপ এবং পাশের নির্মাণ কাজের কারণে মাটির নিচের শক্তি কমে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। এছাড়া পুরো শহর জুড়ে বৃষ্টির তাণ্ডবে প্রায় 50টি জায়গার গাছ উপড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। গত 29 এপ্রিল ঘটা এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারকে কর্ণাটক সরকার 5 লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও বিশেষ সাহায্য দেওয়া হচ্ছে। এক্সে দেওয়া একটি পোস্টে ঘটনাটিকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবল বৃষ্টির কারণে ভারতের বেঙ্গালুরু শহরের অন্যান্য স্থানেও আরও 3 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউভুক্ত দেশগুলো থেকে ব্যক্তিগত গাড়ি ও ট্রাক আমদানি শুল্ক বাড়িয়ে 25% নির্ধারণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ যুক্তরাষ্ট্রের মধ্যে সবশেষ বাণিজ্য চুক্তির 1 বছর পূর্ণ হওয়ার আগেই 1 মে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউরোপের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি রয়েছে, তবে তারা সেটি অনুসরণ করছে না। তাই আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ইইউ এর গাড়ি ও ট্রাক আমদানিতে শুল্ক বাড়ানো হচ্ছে। এটি আগামী সপ্তাহেই কার্যকর হবে। চুক্তির কোন অংশ ইইউ মানছে না এবং কিভাবে চুক্তি লঙ্ঘন করছে জোটটি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইউরোপের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, আমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে ইইউ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরই উচ্চ শুল্কের হুমকি দিয়ে ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি করেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে বেশিরভাগ ইউরোপীয় পণ্যের ওপর 15% শুল্ক আদায় এবং যুক্তরাষ্ট্রের ইউরোপকে বিনিয়োগের শর্ত দেওয়া হয়েছিল। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল প্রচেষ্টা ইস্যুতে ব্রাসেলসের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে বিরূপ প্রভাব পড়ে।
এর পরিপ্রেক্ষিতে 2026 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করে ইউরোপীয় পার্লামেন্ট, যদিও কিছু শর্ত সংযুক্তির পর মার্চ মাসে অনুমোদিত হয় সেটি, যেখানে ইইউ এর অর্থনৈতিক সংস্থাগুলোর বিরুদ্ধে বৈষম্য, সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির জন্য হুমকি এবং অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে চুক্তি স্থগিতের সুযোগ রাখে ইউরোপীয় পার্লামেন্ট। যদিও বিভিন্ন পণ্যের উপর শুল্ক সমন্বয়ে মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশ। এছাড়া ইস্পাত ও অ্যালুমিনিয়াম নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের আলোচনায় আবারও স্থবিরতা নেমে আসে। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে ইউরোপীয় কমিশন জানায়, মার্কিন প্রশাসনকে সম্পূর্ণরূপে অবহিত করে চুক্তিতে অনুমোদন দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। এখন পর্যন্ত চুক্তির সব শর্ত অনুসরণ করছে ইইউ। যুক্তরাষ্ট্রকেও তাদের প্রতিশ্রুতি মানতে বাধ্য করা হচ্ছে। তাদের দেওয়া প্রতিশ্রুতি কতটা রক্ষা করছে সে বিষয়ে প্রশ্ন করছে ইইউ। কমিশনের মুখপাত্র বলেন, একটি অনুমানযোগ্য ও পারস্পরিকভাবে লাভজনক আন্তঃ-আটলান্টিক সম্পর্কের প্রতি আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র অসামঞ্জস্যপূর্ণ কোনো পদক্ষেপ নিলে বিকল্প চিন্তা করবে ইইউ। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ট ল্যাং বলেন, ট্রাম্পের এই মন্তব্যই প্রমাণ করে বাণিজ্যিক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র কতটা অবিশ্বস্ত। ট্রাম্পের এমন আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি লঙ্ঘন করেছে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের পণ্যে গড়ে 26% শুল্ক আরোপে তার প্রকৃত উদাহরণ। ইউরোপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ওই অঞ্চলের অটোমোবাইল শিল্প। আঞ্চলিক অর্থনীতিতে বছরে প্রায় 330 বিলিয়ন ইউরোর যোগান দেয় অটোমোবাইল শিল্প, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতে কর্মসংস্থান ছাড়িয়েছে 1,38,00,000 ঘর, যা ইউরোপে মোট কর্মসংস্থানের 6.1%। বৈশ্বিক গাড়ির বাজারের অন্তত 15%ই দখলে রেখেছে ইইউ জায়ান্টরা, অর্থাৎ অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ও ভূমিকা রাখছে ইউরোপের অটোমোবাইল শিল্প। বৈশ্বিক গাড়ির বাজারের 60%ই এশিয়ান ব্র্যান্ডের দখলে থাকলেও যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার করেছে মার্সিডিস বেঞ্জ, বিএমডব্লিউ, অডি, পোর্শে, ল্যাম্বরগিনির মতো ইউরোপের ব্র্যান্ডগুলো। ইউরোপের গাড়ির এমন আধিপত্যই ট্রাম্পের নজর কেড়েছে। আমদানি কমাতে নয়, বরং এ থেকে বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যে ইউরোপের গাড়িতে শুল্ক বাড়াচ্ছেন তিনি। শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়ে ইউরোপীয় গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রের উৎপাদন স্থানান্তরের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের কারখানায় গাড়ি ও ট্রাক উৎপাদন করলে কোনো শুল্ক আরোপ হবে না। আইএমডি বিজনেস স্কুলের বাণিজ্য বিশেষজ্ঞ অধ্যাপক সাইমন ইভেনেট বলেন, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে আইন হয়ে যায় না, তাই পাল্টা ব্যবস্থা নেওয়ার আগেই যাবতীয় বিষয় বিবেচনায় নিতে হবে ব্রাসেলসকে। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন আইইপিএ এর অধীনে ট্রাম্পের আরোপিত লিবারেশন ডে শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, কিন্তু ভিন্ন আইনে গাড়ির ওপর শুল্ক আরোপের কারণে এতে আদালত অবমাননা হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে প্রতিদিনই যখন হুড় করে বাড়ছে তেলের দাম, তখন হুট করেই তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক থেকে বের হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল আরব আমিরাত? ওপেকই বা কি? আমিরাত ওপেক ছাড়ায় কার লাভ হলো? ক্ষতিই বা হলো কার? বিশ্ববাজারে এর প্রভাবই বা কি? বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর একটি জোট ওপেক। বিশ্ববাজারে তেলের মূল্য নির্ধারণ ও সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে 1960 সালে বাগদাদ সম্মেলনে এই জোট প্রতিষ্ঠা করে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা। পরবর্তীতে এই জোটে যোগ দেয় কাতার, ইন্দোনেশিয়া, ইকুয়েডর, অ্যাঙ্গোলা, আলজেরিয়া, গিনি, গ্যাবন, লিবিয়া, নাইজেরিয়া ও কঙ্গো প্রজাতন্ত্র। ফলে তেলের বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী হয়ে ওঠে ওপেক। বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে তেল উৎপাদন ও বাজার ব্যবস্থার সবকিছুতেই প্রভাব বিস্তার শুরু করে। যদিও পরবর্তীতে স্বাধীনভাবে তেল উত্তোলন ও রপ্তানির কথা বলে এই জোট থেকে বের হয়ে আসে কাতার, ইন্দোনেশিয়া, ইকুয়েডর ও অ্যাঙ্গোলা। সবশেষ একই পথে হেঁটেছে সংযুক্ত আরব আমিরাত। সহজ কথায় ওপেক প্লাস হলো ওপেকের বর্ধিত সংস্করণ। 2016 সালে রাশিয়ার নেতৃত্বে এই জোটে যোগ দেয় আরও 10টি তেল উৎপাদনকারী দেশ, যার মধ্যে রয়েছে কাজাখস্তান, আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান এবং সুদান।
এর ফলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আরও বেশি প্রভাব বিস্তার করা শুরু করে ওপেক। আরব আমিরাতের হঠাৎ এই সিদ্ধান্ত গ্রহণের কারণ হিসেবে জানা যায়, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়েই বেড়েছে জ্বালানির দাম। অথচ উৎপাদন সক্ষমতা থাকার পরও ওপেকের কোটা সীমার কারণে এই বাড়তি দামের ফায়দা লুটতে পারছিল না আবুধাবি, যে কারণে বেশি লাভের আশায় ওপেক থেকে বের হয়ে যাওয়ার কথা অনেক বছর ধরেই ভাবছিল দেশটি। এবার সুযোগ বুঝে সেটাই করেছে দেশটি। এর ফলে এখন থেকে তেল উৎপাদন ও রপ্তানিতে কোনো সীমা থাকবে না তাদের উপর। এতে বেশি লাভের সম্ভাবনা বাড়বে জানিয়ে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি নির্দলীয় থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো আদনান মাজারেইয়ের ভাষ্য, হরমুজ প্রণালী স্বাভাবিক হলে আরব আমিরাত প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল অতিরিক্ত তেল সরবরাহ করতে পারবে। বিশেষজ্ঞদের মতে আরব আমিরাতের ওপেক ছাড়ার পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধন থাকতে পারে, কেননা যুক্তরাষ্ট্র তেল উৎপাদনের দিক দিয়ে বিশ্বের শীর্ষ অবস্থানে থাকলেও বাস্তবে তেলের বাজার নিয়ন্ত্রণ করে আসছিল ওপেক ও ওপেক প্লাস। এই একচেটিয়া প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিল ওয়াশিংটন, যে কারণে সবচেয়ে বেশি তেল উৎপাদন করেও দাম নিয়ন্ত্রণের ছড়ি ঘোরাতেই পারছিল না যুক্তরাষ্ট্র। তাই সুযোগ বুঝে আরব আমিরাতকে ওপেক থেকে বের করে এনে সংস্থাটিকে দুর্বল করে দিতে চেয়েছে ওয়াশিংটন। ইতিপূর্বে কাতার, ইন্দোনেশিয়া, ইকুয়েডর ও অ্যাঙ্গোলার ওপেক থেকে বের হয়ে যাওয়ার পেছনেও ওয়াশিংটনের হাত আছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় এমনিতেই লাভবান হচ্ছিল যুক্তরাষ্ট্র, কেননা তেলের শীর্ষ উৎপাদক তারা। এর বাইরে ভেনেজুয়েলার তেলের উপরও প্রবেশাধিকার বাড়িয়েছে ওয়াশিংটন, যে কারণে তেল বিক্রি করে অতিরিক্ত মুনাফা পাচ্ছিল তারা। এক্ষেত্রে আরব আমিরাত তেল সরবরাহ বাড়ালে তাদের সেই লাভের পরিমাণ কমে আসতে পারে। তাহলে কেন আরব আমিরাতকে ওপেক থেকে বের করবে ওয়াশিংটন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, একরকম চাপের মুখে বাধ্য হয়েই তেলের দাম কমানোর ব্যাপারে জোর দিতে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে, কেননা এর ফলে যুক্তরাষ্ট্র তো বটেই, গোটা বিশ্ব জুড়েই অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রেই পেট্রোলের দাম বেড়ে প্রতি গ্যালন প্রায় $4.33 পৌঁছেছে, যা এই যুদ্ধ শুরুর আগেও ছিল $2.98। স্বাভাবিকভাবেই এতে চাপ বেড়েছে মার্কিনীদের উপর। জীবনযাত্রার খরচ বেড়ে গেছে, যা আগামী মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের ওপর প্রভাব ফেলতে পারে। তাই কৌশলে আরব আমিরাতকে ওপেক থেকে বের করে এনে তেলের বাজার স্থিতিশীল করার চেষ্টা করছে ওয়াশিংটন। তাছাড়া এর মাধ্যমে ওপেককে দুর্বল করার ওয়াশিংটনের দীর্ঘদিনের ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা বেড়েছে। ভবিষ্যতে আরব আমিরাতকে দেখে ওপেক ছাড়তে উৎসাহিত হতে পারে অন্যরাও, যেটি হলে তেলের বাজার ব্যবস্থার উপর ওপেকের প্রভাব কমে আসবে, যা এতকাল ধরে চেয়ে এসেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের লাভ ছাড়াও ওপেক ছাড়াই বেশি তেল বিক্রির সুযোগ পাবে আরব আমিরাত। সেই হিসেবে তাদের লাভবান হওয়ার সম্ভাবনাও আছে। এছাড়াও এতে লাভবান হবে আমদানিকারক দেশগুলো, বিশেষ করে তখন আরব আমিরাত তেল উৎপাদন ও রপ্তানি বাড়ানোয় বাজারে তেলের সরবরাহ বাড়বে। এতে দীর্ঘমেয়াদে কমে আসবে তেলের দাম, ফলে কম দামে তেল আমদানি করার সুযোগ পাবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো। অন্যদিকে ওপেকে ভাঙনের সুর তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদে এটি এই জোটের জন্য ক্ষতির কারণ হবে। তেলের বাজার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ কমবে। তবে বিশ্লেষকদের এই হিসেব নিকেশ ঠিক না ভুল, সেই উত্তর মিলবে ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারে কাছেও নেই ইরান। তবুও কেন এই যুদ্ধে তেহরানকে পুরোপুরি পরাস্ত করা সম্ভব হচ্ছে না? যেখানে ওয়াশিংটন ও জেরুজালেম চাইছে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে শীর্ষ নেতৃত্বের পতন ঘটাতে, সেখানে ইরান ঠিক কোন মন্ত্রে দীক্ষিত হয়ে এই অসম লড়াই চালিয়ে যাচ্ছে? হার না মেনে শুধু টিকে থাকার এই অদ্ভুত কৌশল কি সত্যিই মার্কিন ইসরায়েলি জোটকে এক অন্তহীন ও ব্যয়বহুল যুদ্ধে আটকে ফেলছে? চলুন বিশ্লেষণ করে দেখা যাক ঠিক কোন কৌশলে এই পরাশক্তিদের দিনের পর দিন ঘোল খাওয়াচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন নিখুঁত ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ইরানের অবকাঠামো ও কৌশলগত সম্পদ লক্ষ্য করে বারবার আঘাত হানছে, তখন ইরান খেলছে সম্পূর্ণ ভিন্ন এক খেলা। ওয়াশিংটনের মতো সরাসরি প্রতিপক্ষকে পরাজিত করা তাদের মূল লক্ষ্য নয়,
বরং তাদের আসল উদ্দেশ্য হলো প্রতিপক্ষের চেয়ে বেশি সময় ধরে টিকে থাকা এবং এই যুদ্ধের খরচ ও জটিলতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে তারা ক্লান্ত হয়ে পড়ে। ইরানের জয়ের সংজ্ঞা খুব সহজ, শুধু টিকে থাকা। সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও এই সহজ লক্ষ্যই তাদের এগিয়ে রাখছে, কারণ তাদের সাফল্যের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। ইরানের এই জড়িয়ে ফেলার কৌশল কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। সরাসরি সংঘাতের বদলে তারা যুদ্ধটাকে ছড়িয়ে দিয়েছে শিপিং লেন, জ্বালানি বাজার ও আঞ্চলিক জোটগুলোর মধ্যে। হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলার একটি সুচিন্তিত কৌশল। ইরান ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা চুপচাপ মার খাবার পাত্র নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ পুরো উপসাগরীয় অঞ্চলে প্রতিশোধমূলক হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। ফলে তাদের উপর আরও চাপ প্রয়োগের অর্থ হলো পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক সংঘাতে জড়িয়ে ফেলা, যা প্রচণ্ড গ্রীষ্মে এই অঞ্চলকে বসবাসের অনুপযোগী করে তুলতে পারে এবং সৃষ্টি করতে পারে এক ভয়াবহ শরণার্থী সংকট। এই যুদ্ধের আরেকটি বড় সীমাবদ্ধতা হলো মার্কিন সক্ষমতা। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় অর্ধেক ব্যবহার করে ফেলেছে। ফলে ট্রাম্প প্রশাসন চাইলেই আর ইচ্ছে মতো উত্তেজনা বাড়াতে পারবে না। তাছাড়া ওয়াশিংটন ও জেরুজালেমের চূড়ান্ত লক্ষ্য এক নয়। ইসরায়েল যেখানে ইরানের শাসন ব্যবস্থার পতন চাইছে, যুক্তরাষ্ট্র সেখানে দোদুল্যমান। এই সমন্বয়হীনতায় ইরানকে আরও বেশি সুবিধা দিচ্ছে। ইরান জানে সংঘাত যত দীর্ঘায়িত হবে, বিশ্ব অর্থনীতি তত বেশি চাপে পড়বে। জ্বালানি বাজার, সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক নৌ পরিবহন যখন চরম ঝুঁকির মুখে পড়বে, তখন যুক্তরাষ্ট্র নিজেই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজবে। ইরানকে তাই জিততে হবে না, কেবল প্রতিপক্ষকে তাদের লক্ষ্য অর্জন করতে বাধা দিলেই হবে। আর ঠিক এই কৌশলটি ইরান এখন পর্যন্ত অত্যন্ত সফলভাবে প্রয়োগ করে আসছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এক অন্তহীন ও জয়হীন যুদ্ধের গভীর চোরাবালিতে আটকে ফেলেছে। 2 মাস অতিক্রম করেছে ইরান যুদ্ধ, পেরিয়ে গেছে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে 60 দিন যুদ্ধ করার সময়সীমা, অথচ এখনো হরমুজ প্রণালী খুলতে পারেনি যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতেও তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ওয়াশিংটন। এই পরিস্থিতিতে কবে শেষ হবে যুদ্ধ? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি যুদ্ধ আইন লঙ্ঘন করেই ইরানের সামরিক অভিযান চালিয়ে যাবেন? 1973 সালের যুদ্ধ ক্ষমতা আইন অনুযায়ী 60 দিন পর কোনো দেশে সামরিক অভিযান চালাতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হয় প্রেসিডেন্টকে, আর সেই অনুমতি না পেলে বন্ধ করতে হয় সামরিক অভিযান। তবে ট্রাম্প তা মানতে নারাজ। তার ভাষ্য, আগের প্রেসিডেন্টরা কংগ্রেসের এই ক্ষমতাকে গুরুত্ব দেয়নি, কেউ অনুমতি চায়নি, তাহলে আমি কেন নেব? এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ট্রাম্পের চেয়েও এক কাঠি সরেস। তার ভাষ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এই সময়সীমা গণনার প্রক্রিয়াটি থেমে গেছে, কাজেই প্রেসিডেন্টের নির্ধারিত 2 মাসের সময়সীমাও শেষ হয়নি। যদিও এ নিয়ে বিতর্ক আছে, কেননা যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের উপর নৌ অবরোধ জারি রেখেছে ওয়াশিংটন। তবে ট্রাম্প পূর্ববর্তী প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা আইন লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন সেটি অবশ্য ফেলনা নয়। অতীতে বেশ কয়েকজন প্রেসিডেন্ট এই যুদ্ধ ক্ষমতা আইন মানেননি। 1983 সালে রোনাল্ড রেগান লেবাননে সেনা পাঠানোর আগে 60 দিনের মধ্যে অনুমতি নেননি। জর্জ H.W. বুশ ও তার ছেলে জর্জ W. বুশও এই আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। আবার কেউ কেউ সুকৌশলে এই আইন এড়িয়ে গেছেন। তাদের মধ্যে অন্যতম সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামা। এ দুইজনই নির্ধারিত সময়ের পরও সামরিক অভিযান চালিয়ে গেছেন, অথচ সেটিকে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে গণ্য করেননি কেউই। এখন ইনিয়ে বিনিয়ে ট্রাম্প প্রশাসনও যুদ্ধবিরতির নামে একই দাবি করছে। এক্ষেত্রে ট্রাম্প যে যুক্তিই দাঁড় করাক না কেন, পূর্ববর্তী প্রেসিডেন্টদের আইন না মানার যে দৃষ্টান্তই হাজির করুক না কেন, তা যে ট্রাম্পের পদক্ষেপের বৈধতা দেয় না সেটা মনে করিয়ে দিয়েছেন রাজনীতি ও আইনের অধ্যাপক ডেভিড শুলটজ। যদিও এসব খুব একটা আমলে নিচ্ছেন না ট্রাম্প। তার ভাষ্য, ভিয়েতনামে 19 বছর, ইরাকে 6 বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 বছর, কোরিয়ার যুদ্ধে 3 বছর মার্কিন সেনা মোতায়েন থাকতে পারলে সে তুলনায় ইরানের সামরিক অভিযান কিছুই নয়। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পের নীতির সমালোচনা করায় খ্যাতনামা মার্কিন গণমাধ্যম CNN ও নিউ ইয়র্ক টাইমসের ওপর চটেছেন ট্রাম্প। তার ভাষ্য, CNN নির্বোধের মতো খবর ছাপছে, আর নিউ ইয়র্ক টাইমস যা করছে তার রাষ্ট্রদ্রোহিতার শামিল। ট্রাম্পের অভিযোগ, সংবাদ মাধ্যম দুটো এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে যাতে মনে হয় ইরান এ যুদ্ধে জিততে চলেছে, অথচ তাদের আর কিছুই অবশিষ্ট নেই। এরপরও আমি নিউ ইয়র্ক টাইমস পড়ি এবং নির্বোধ CNN দেখি, কারণ শত্রুর গতিবিধি বুঝতে হলে এসব কিছুটা দেখতে হয়।
পশ্চিমবঙ্গে আবার বাজছে নির্বাচনী দামামা, তবে এবারের লড়াই যেন অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র আধিপত্য, অন্যদিকে যে কোনো মূল্যে বাংলা দখলে মরিয়া মোদি অমিত শাহ জুটি। কিন্তু নির্বাচনে জেতার জন্য বিজেপি কি এবার খোদ ভারতের নির্বাচন কমিশনকেই নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? 91 লাখ ভোটারের নাম রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পেছনে রয়েছে কার ইন্ধন? কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদ ফেলে প্রান্তিক মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার মাধ্যমেই কি মমতাকে হারাতে চাইছে গেরুয়া শিবির? এবারের নির্বাচনে বিজেপির মূল চ্যালেঞ্জার হিসেবে যেন আড়ালে চলে গেছেন মোদি শাহ, আর মঞ্চের সামনে হাজির হয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সংসদীয় ভারতের 74 বছরের ইতিহাসে কোনো রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ইসির এমন নজিরবিহীন ও বেপরোয়া সাঁড়াশি আক্রমণ আগে কখনো দেখা যায়নি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নিরপেক্ষতার মুখোশ খুলে সিএসি এখন স্রেফ বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। ভোটের আগেই 800 তৃণমূল নেতাকর্মীকে গ্রেফতারের ছক, পুলিশের অনুমতি ছাড়াই কেন্দ্রীয় বাহিনীর হাতে 3 দিন আগে থানার কর্তৃত্ব তুলে দেওয়া এবং রাজ্যের প্রায় 600 পুলিশ ও প্রশাসনিক কর্তাকে বদলি করার মতো ইসির এসব একতরফা সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়াচ্ছে। তবে মমতাকে হারানোর জন্য বিজেপির সবচেয়ে বড় কুট চালটি বোধহয় লুকিয়ে আছে ভোটার তালিকা সংশোধনের নামের বিশাল এক ছাঁটাই প্রক্রিয়ায়। স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্যমতে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী বা SIR এর আওতায় শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই প্রায় 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। এই ছাঁটাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে একটি অদ্ভুত অজুহাত, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি। এই ফাঁদে পড়ে বাদ গেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে কর্মরত গবেষক মেহবুব শাহানা এবং তার পুরো পরিবার। তাদের কাছে পাসপোর্ট ও স্বাধীনতার আগের জমির দলিল থাকা সত্ত্বেও পুরো পরিবারের নাম তালিকা থেকে উধাও হয়ে গেছে। এই ডিজিটাল ছাঁটাইয়ের সবচেয়ে বড় শিকার হচ্ছেন প্রান্তিক মুসলিম ও দলিতরাও। মেহবুব শাহানা জানাচ্ছেন, পূর্ব বর্ধমানের 85 বছর বয়সী মুসলিম বিধবা গোলেহারা বেগমের মতো অসংখ্য মানুষের কাছে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড ছাড়া অন্য কোনো নথিপত্র নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যালগরিদমের দোহাই দিয়ে এই মানুষগুলোর নাগরিকত্ব মুহূর্তের মধ্যেই বাতিল করে দেওয়া হচ্ছে, যার বিরুদ্ধে আপিল করার কোনো স্বচ্ছ আইনি ব্যবস্থাও তাদের কাছে নেই। পরিসংখ্যান বলছে এই বাদ পড়া নামের প্রায় 60 থেকে 65% মুসলিম সম্প্রদায়ের, যারা মূলত তৃণমূলের বড় একটি ভোট ব্যাংক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উগ্র হিন্দুত্ববাদের প্রসারে এবং অনুপ্রবেশকারী তত্ত্বকে প্রতিষ্ঠিত করতেই সুপরিকল্পিতভাবে এই সম্প্রদায়ের অধিকার হরণ করা হচ্ছে। এই অশুভ আতাতের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তিনি ইতোমধ্যেই বাদ পড়া 91 লাখ নামের সংখ্যাকে 61 লাখে নামিয়ে এনেছেন এবং আরো 32 লাখ ভোটারকে বিচারাধীন তালিকা থেকে বের করে আনতে সক্ষম হয়েছেন। কিন্তু এখনো প্রায় 27 লাখ মানুষ লজিক্যাল ডিসক্রিপেন্সি এর ফাঁদে আটকে আছেন, যাদের ভাগ্য ঝুলছে ট্রাইব্যুনালের রায়ের ওপর। কিন্তু যে উদ্দেশ্যে এই বিপুল সংখ্যক ভোটারকে নির্বাচন ব্যবস্থা থেকে বাইরে রাখার পায়তারা করা হয়েছে, সেই উদ্দেশ্য অনেকটাই হাসিল করেছে বিজেপি। 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে পশ্চিমবঙ্গে। বুথ ফেরত জরিপ বলছে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। সমীক্ষা পরিচালনা করা কয়েকটি সংস্থার মধ্যে মাত্র 2টি তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে, আর 6টি সংস্থা মত দিয়েছে বিজেপির পক্ষে। তবে প্রতিটি সমীক্ষাতেই রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ফলে চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর শপথ নেবেন নাকি অঙ্গভঙ্গ কলেঙ্গে গেরুয়া পতাকা উড়বে, তা গণনা শেষ না হলে জানা যাবে না। আর সেজন্য অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।